মোহনপুর গ্রামে সাকিব তার ছোট মেয়ে দীপা ও তার স্ত্রীকে নিয়ে থাকত। তাদের সংসার ছিল অনেকটা সুখের। তাদের এই সংসারের এই আনন্দ আর বেশি দিন থাকলো না। হঠাৎ করে একদিন সাকিবের স্ত্রী খুব অসুস্থ হয়ে গেল। খুব একটা ভালো দেখছি না। এখন উপরওয়ালার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। ও মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে এভাবে দেখে। আমার সাথে একটু কথা বলো না মা। এই তো মা, আমি তোর সাথে কথা বলছি। আমার কিচ্ছু হয়নি। বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি যদি চলে যাই তুই তোর বাবাকে দেখে রাখিস কিন্তু। তুমি কোথায় যাবে মা? তুমি আমাকে আর বাবাকে রেখে কোথাও যেতে পারবে না। ও মামা, তুমি এসব কি বলছো মা? চলো না, তুমি আমার সাথে একটু খেলবে। ও মা, তুমি ঘুমিয়ে পড়লে কেন মা? ওঠো মা। দীপার কোলে মাথা রেখে দীপার মা তখনই প্রাণ ত্যাগ করলো। তার ঠিক কয়েক মাস পরে দীপার দুঃসম্পর্কের এক ফুপু আসলো। কোথায় গেলি দীপা মা? এদিকে আয়, দেখ কে এসেছে আমাদের বাড়িতে। ঠিক তখনই দীপা ঘর থেকে বাইরে আসলো। এটা কে বাবা? একে তো আগে কখনো দেখিনি। আর আমার কাউকে লাগবে না। আমি এখন একা থাকতে চাই। আরে মা, এভাবে বলতে নেই। তুই না লক্ষ্মী মেয়ে, তোর ফুফু এসেছে তোকে দেখাশোনা করার জন্য। ফুফুকে ঘরে নিয়ে যা। দীপা মা, আমার কাছে এসো মা। আমি তোমার ফুপু হই। এভাবে বড়দের সাথে কথা বলতে নেই। না, আমি আপনাকে চিনি না। আমার কাউকে লাগবে না। আমি কাউকে চাই না। আমি আমার মাকে চাই। দীপা মা শোন, যাস না মা, এদিকে আয়। তুমি কোথায় গেলে মা আমাকে একা রেখে? আমার যে আর ভালো লাগে না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও না মা। বাড়িতে যে ফুপুটা এসেছে তাকে আমার একদম ভালো লাগে না। দীপা, কান্না করে না মা। আমি কোথাও যাইনি। এই দেখ, আমি তোর সাথেই আছি। তুমি এসেছো মা? কোথায় গেছিলে আমাকে একা রেখে? তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না। শোন রে দীপা, তুই কিন্তু এই কয়টা দিন একদম একা থাকবি না। রাতে তোর বাবার সাথে ঘুমাবি আর তোর ওই ফুপুর থেকে দূরে থাকবি। সেদিন রাতে যখন দীপা ও তার বাবা ঘুমাচ্ছিল ঠিক তখনই এই দিনেরই তো অপেক্ষায় ছিলাম। তরতাজা মানুষের গোশত খাবো, যার জন্য ফুপু সেজে বাড়িতে ঢুকেছি। পরের দিন সকালে দীপা মা আমার, কোথায় গেলি? এদিকে আয়। দীপা মা শোন, আমি কাজের জন্য একটু শহরে যাচ্ছি। তুই কিন্তু ফুপুর সাথে দেখে শুনে থাকবি। একদম দুষ্টুমি করবি না। না না, ঠিক আছে বড় ভাই, আপনি যান। কোনো টেনশন করবেন না, আমি আছি না। দীপার সমস্ত খেয়াল আমি রাখবো। দীপার বাবা তখন নিশ্চিন্তে বাড়ি থেকে রওনা হলো। এই তো পেয়েছি সুযোগ। আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? তোর আর আজকে নিস্তার নেই। ও, কচি মাংস খাবো। আমার যে আর তর সইছিল না। কতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আজকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। ওরে বাবা রে! দীপা তখন ডাইনিকে ধাক্কা দিয়ে দৌড়ে সেই পুকুরের ধারে চলে আসলো। মা, ও মা, কোথায় তুমি? আমার সামনে এসো মা। ওটা যে আমাদের ফুপু না মা, ওটা একটা ডাইনি। হ্যাঁ রে মা, তুই ভয় পাস না। নে, এই তাবিজটা তুই তোর কাছে রাখ। বালিশের নিচে রেখে দিবি, তাহলে ওই ডাইনি আর তোর কিছু করতে পারবে না। পরের দিন রাতে দীপা সেই তাবিজটা বালিশের নিচে রেখে দিল। সেদিন রাতে আবারও যখন ডাইনি দীপার ঘরে আসে, যেই না দীপার ঘাড় মটকাতে যাবে,
অমনি তাবিজের জাদুর জন্য ডাইনি আগুন জ্বলে ওঠে পুরো শরীরে। বাঁচাও। ঠিক তখনই সেইখানে দীপার বাবা চলে আসে। সে এসে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। ডাইনির পুরো শরীরে আগুন লেগে আছে। ঠিক তখনই সকালে সূর্য ওঠে। দীপার বাবা দীপাকে জড়িয়ে ধরে বলে, মারে, আমি আর কখন তোকে একা রেখে কোথাও যাব না।